বাংলাদেশের রাজনীতিতে গালাগালি, কটূক্তি এবং ব্যক্তিগত আক্রমণ যেন একটি স্বাভাবিক চর্চায় পরিণত হয়েছে। গণতান্ত্রিক চর্চার মধ্যে ভিন্ন মত থাকবে, একজন আরেকজনের চাইতে ভিন্ন চিন্তা করবে, কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ এবং খারাপ শব্দ চয়ন করে কথা বলা, যেগুলো বর্তমান সময়ে অনেক বেশি দেখা যাচ্ছে নিয়মিত ঘটনার মতো। তো বিষয় হচ্ছে আক্রমণাত্মক নানা বক্তব্য এবং রাজনৈতিক শিষ্টাচার নিয়ে এখন প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজনীতিতে শিষ্টাচারের সংকট। বিজয় সংলাপে আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত দুজন অতিথি। আমার ডানে রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা, এবং রয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা শুরু করব প্রথমে ঠাকুর ভাই আপনাকে দিয়ে। আপনার কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচারের সংকট, যেটি আমরা এই মুহূর্তে দৃশ্যমান দেখতে পাচ্ছি সর্বত্র, সেটি কেন তৈরি হয়েছে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা এবং অপরবিজ্ঞ আলোচক শাহ মাহফুজুল হক। দেখুন, গতকাল ৫ই আগস্ট গেল। এই দিনটি ছিল আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য দিন। এটা বলা হয় যে ২০২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া মধ্য দিয়ে যে স্বপ্নের চেয়ে রোমাঞ্চকর একটা বিপ্লবী ইতিহাস সৃষ্টি হয় সেই দিন। আমি আপনাকে বলি যে আপনি যদি মধ্যরাতের অশ্বারোহী নামে একটা বই আছে ফয়েজ আহমেদের, এটা পরে দেখেন যে আগের দিন তারা যুক্তফ্রন্টের যে আতাউর রহমান খানের সরকারের পতন হলো, কৃষক শ্রমিক পার্টির সরকার গঠিত হলো, এবং পরের দিন আতাউর রহমান খান মানে ওই সময়ের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের জনসভা ছিল ফরিদপুরে। তো সেইখানে আতাউর রহমান খান নর্মালি কামাল ইউসুফের বাবার বাড়িতে উঠতেন, যে ইউসুফ সাহেব। তো সেইখানে ইউসুফ আলী মোহন মিয়া উনি দুপুরে যান, গিয়ে জিজ্ঞেস করেন যে আতা ভাই আমার এখানে উঠে নেই? বসে না, ডাক বাংলায় উঠেছেন। উনি তার পাইক পেয়াদা লইয়া নিয়ে গিয়ে ওইখানে আতাউর রহমান খানের মুটকেস সব নিয়ে আসেন বাড়িতে। আর বলেন কামালের মা রান্নার কত দূর? তো রান্না হলো। তারপর আতাউর রহমান খান গিয়ে যখন একটু লজ্জা পেলেন যে অন্যান্য সবসময় ইউসুফ আলী মোহন মিয়ার বাড়িতে উঠতেন, তারা দুই দল করেন, তারপরে যাই হোক উনি আসলেন, দুপুরে খাওয়া দাওয়া হলো, আবার বিকালে গিয়ে উনি জনসভায় যোগ দিলেন আতাউর রহমান খান। তো এখন এই যে দুপুরে কর্মী সভার সময় উনি সার্কিট হাউসে ছিলেন না, কামাল ইউসুফের বাবা চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়া তিনি গিয়া আতাবাইয়ের মানে আতাউর রহমান খানের সুটকেস নিয়ে আসেন। এইটা ছিল রাজনৈতিক শিষ্টাচার। মানে দুই দল হলেও শ্রদ্ধাবোধের জায়গা, সমঝোতার জায়গা এইটা ছিল। আমি আপনাকে বলি, এটা হচ্ছে আমাদের ৫ই আগস্টের পরে যে একটা নতুন ধারায় যে রাজনীতিটা হওয়ার কথা ছিল, এই নতুন ধারার রাজনীতিটা আমাদের যে ছাত্র সমাজের মধ্যে আমরা দিতে ফেল করেছে, আমরা দিতে ব্যর্থ হচ্ছে। যে একটা জায়গা দখলে না থেকেও যে রাজনীতি করা যায়। এক সময় আপনাকে আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮০ সালের আগে যে যত ছাত্র ভর্তি করতে পারতো সে তত বড় ছাত্রনেতা ছিল। ১৯৮২ সাল থেকে এটা ডিনের আন্ডারে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আসে তখন এটা বন্ধ হয়ে যায়। তো ওই সময় একটা হতাশা ব্যর্থ কাজ করতো ছাত্রনেতাদের মধ্যে। তো আমি বলবো যে আমাদের যে এই যে ৫ই আগস্টের অভ্যুত্থানের পরে যে নতুন ধারায় রাজনীতিটা প্রবাহিত হওয়ার কথা, ছাত্রদের সাথে আমাদের আলোচনা করা দরকার, আমাদের সিনিয়রদের আলোচনা করা দরকার, পুরাতন ছাত্রনেতা যারা ছিলেন তারা আলোচনা করবেন, জাতীয় রাজনীতিক যারা আছেন তারা আলোচনা করবেন, উভয় দলের বোধ আমাদের তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা, তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন কীভাবে সংঘাত এড়িয়ে ছাত্র রাজনীতিটা করা যায়। আমি মনে করি আরও কিছু তো ৫ই আগস্টের পরে নতুন ধারার রাজনীতির ডিমান্ড আছে। মানে আপনি ধরুন শেখ হাসিনা যদি পালিয়ে না যেতেন,
উনি, আমি হাইপোথেটিক্যালি মনে করলাম উনি 20 জুলাই শেখ হাসিনা পদত্যাগ করে ফেলছেন, বললেন যে আমি এই বাতিল, এর আগের নির্বাচনটা বাতিল, 7 জানুয়ারি নির্বাচনটা বাতিল। তিনি সবাইকে ডেকে যদি বলতেন যে আমরা নির্বাচনটা করি, পাওয়ার ট্রান্সফরমেশনটা কীভাবে হবে, আসুন আলোচনা করি, থেকে যেতেন, তাহলে আজকে যে স্ট্রাকচারটা, পাওয়ার স্ট্রাকচারটা, এখানে পাওয়ার এবং অপোজিশনের যে স্ট্রাকচারাল বিষয়টা আছে, এটা তো এইভাবে থাকতো না। তো আমি মনে করি যে এটা আমাদের কাছে স্বপ্নের চেয়ে রোমাঞ্চকর। শেখ হাসিনা 3 দিন আগে যে জামায়াতে ইসলামকে ব্যান্ড করেছে, 3 দিন পরে তাকে পালিয়ে যেতে হয়েছে। তো এই জন্য আমি মনে করি যে জামায়াতে ইসলাম, বিএনপি সবাই মিলে আলোচনাটা করবেন, শেখ হাসিনার রাজনীতি যাতে আর পুনঃপ্রবর্তিত না হয়, সেই জন্য আমাদের রাজনীতিটা, নতুন ধারার রাজনীতিটা কি হবে। জি, ধন্যবাদ আপনাকে। আবারও আসবো আপনার কাছে। আমরা একটু আসতে চাই মাহফুজ ভাই আপনার কাছে, বাংলাদেশের রাজনীতিতে যে শিষ্টাচারের যে সংকট কিভাবে আপনারা দেখছেন, এবং ভবিষ্যৎ রাজনীতিতে এই শিষ্টাচার ফিরিয়ে আনতে তরুণদের ভূমিকা কি হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে বিজয় টিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সম্মানিত সহ আলোচককে স্বাগত জানাচ্ছি। আসলে যে বিষয়টা আপনি শুরু করেছেন, এখন রাজনীতির শিষ্টাচার পার হয়ে তো এখন মানে সশস্ত্র আক্রমণের জায়গায় চলে গেছে। এই যে গালমন্দ বা কটূক্তি বা ব্যক্তিগত আক্রমণের যে জায়গা ছিল, সেটা পেরিয়ে তো আজকে 2 দিন আমরা দেখতেছি যে ক্যাম্পাসগুলোতে কি হচ্ছে। আজকে সশস্ত্র আক্রমণ হচ্ছে, আজকে আঘাত হচ্ছে, হাসপাতালে হামলা হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানে অস্ত্র নিয়ে সে ছাত্রলীগ যে কায়দায় আজকে বিরোধী দল ভিন্নমতকে দমন করতো, আজকে আমরা দেখছি ছাত্রদলকে সেই ভূমিকায় দেখতেছি। এবং সেখানে সেখানে যুবদলের নেতা নয়ন, সেখানে গিয়ে হেলমেট বাহিনীর মতো আবির্ভূত হচ্ছে। আচ্ছা, সেখানে আমরা অন্যান্যদেরকেও সম্পৃক্ত দেখতে পাচ্ছি। যেটা 2 দিন আগে আমরা আলোচনা করতাম গালমন্দ বা কটূক্তি বা ব্যক্তিগত আক্রমণ নিয়ে, এখন তো সেখানে সীমাবদ্ধ নেই। আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, মানে ঘটনাটা আসলে আমরা দেখি যে সে কী নিয়ে শুরু হয়েছে। সেখানে শুরু হয়েছে একটা প্রদর্শনীতে মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ, কামরুজ্জামান কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাদের ছবি টাঙানো হয়েছে। তো এটাকে ছিঁড়ে এবং সেখানে মানে জুতা দিয়ে এটাকে অপমান করা, যেটা বলা হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিকে যখন কেউ যদি জুতা দিয়ে অপমান করে বা মারানোর চেষ্টা করে, তখন এটা যারা দর্শক, যারা সমর্থক আছে তাদেরকে অবশ্যই ব্যথিত করে। যেমনিভাবে আজকে যদি তারেক রহমানের ছবিকে কেউ জুতা দিয়ে মারায় বা খালেদা জিয়ার ছবিকে মারায়, জিয়াউর রহমানের ছবিকে মারায়, সেটা অবশ্যই বিএনপির নেতৃবৃন্দ বা তাদের কর্মীদেরকে ব্যথিত করতো। সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমরা দেখলাম যে ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, ইভেন লজ্জার বিষয় হচ্ছে যে আমরা 5ই আগস্টের পরে এত তাড়াতাড়ি এরকম একটা রাজনীতি দেখবো। আপনি দেখেন প্রসঙ্গতে আসবো, আপনার এই প্রসঙ্গটাতে আসবো, আমি প্রিন্সিপালের উপর কথা বলতে চাই, শিষ্টাচারের কথাটা নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ হচ্ছে যে আমি এই প্রসঙ্গে আসবো, আপনার এই প্রসঙ্গে আসবো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা তরুণ রয়েছেন, ছাত্র রয়েছেন বা আরেকটু সিনিয়র, এই বিষয়গুলো কিন্তু আমরা এর অতীতে দেখতে পাইনি। আমরা দেখেছি যে যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়টাতে প্রতিবাদ স্বরূপ কিছু ধরনের মানে আপনার গালাগালিতা বা কটূক্তি টাইপের শব্দ আমরা ব্যবহার করতে দেখেছি। আমি সেটা বলতে চাচ্ছি যে সেই শিষ্টাচারের বিষয়টা যদি আপনি একটু বলতেন। না, আমি বলছি যে শিষ্টাচার, আপনি যে আজকে যদি আপনি আমাদের নাসির কি বলে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলেন, এখন তার বক্তব্য নিয়ে অনেক আমার পছন্দ না, আপনার পছন্দ, অনেকের পছন্দ না। আবার হচ্ছে যে অনেকে পছন্দ করে, লাইক কমেন্ট শেয়ার বেশি পায়, সেই জন্য তারা। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীকে নিয়েও অনেক খারাপ ধরনের কটূক্তি, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী কন্যাকে নিয়েও অনেক ধরনের খারাপ শব্দ ব্যবহার করা। এই শব্দগুলো ধরেন এরকম, এটা যে বাংলাদেশের রাজনীতি একেবারে নতুন আপনি বলতে পারবেন না। ঠিক এরকম কি আপনারা কখনো দেখেছেন? আপনি যখন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, এই ধরনের শব্দ চয়ন কি এরকম শব্দ সংসদে দাঁড়িয়েও তো আমরা দেখেছি যে জাতীয় নেতৃবৃন্দের চরিত্রকে কিভাবে হরণ করা হয়, কে মানে কতভাবে কত নোংরা শব্দ ইউজ করা হয়েছে। এর আগে বিরোধী যদি আপনি আওয়ামী লীগ এবং বিএনপি বা জামাত যখন সংসদে ছিল, সেখানে আপনি যদি তাদের বক্তব্যগুলো দেখেন,
এর অনেক নেগেটিভ ভাই, শব্দ এবং শব্দকে কিন্তু অশালীন শব্দ, মানে আমি বলতে যাচ্ছি ভালো করেও কিন্তু অনেক কথা বলা না হয়। বলা যায়, এখন এবং সেটাই বলা উচিত। নগ্নভাবে কথা হচ্ছে আমি না। বলছি সেটাই বলা উচিত, এবং জি। সেটাই যে রাজনীতির শিষ্টাচার হওয়া উচিত, এবং সেটা ভদ্রতা, এবং সেখান থেকে আমাদের দলের শ্রোতা মণ্ডলী বা আমাদের সমর্থক কর্মীরা তো সেখান থেকে শিখবে, নেতার কাছ থেকে সেটাই শিখবে, সেটাই প্রত্যাশিত। এবং আমি বলছি যে সেটা যারা ফলো না করেন তারা ফলো করা উচিত আমি মনে করি। কিন্তু এটা যে আপনি কি কোনো একেবারে সংকট দেখতে পাচ্ছেন না? আমি বলছি যে এটা যে একেবারে নতুন, মানে মাহফুজ এটা ভাই, আপনি কি এখন কোনো সংকট দেখতে পাচ্ছেন আমি না? এটাকে একেবারে নতুন ঘটনা, এবং এটার কারণে সবকিছু সমস্যা, এটার কারণে আক্রমণ হচ্ছে, এটার কারণে হামলা হচ্ছে, বিষয়টা আমি এইভাবে দেখতে চাই না। আমি দেখতে চাই যখন হচ্ছে যে আপনি ক্ষমতায় আছেন, ক্ষমতার পাওয়ার আছে, তখন আপনি সেটাকে ইউজ করতেছেন। আপনার এর আগেও কিন্তু জিয়াউর রহমানকে পাকিস্তানের চর, দালাল বিভিন্ন রকম শব্দ চয়ন করা হতো, কিন্তু সে সময় আমাদের ক্ষমতা ছিল না, আমরা তো সে সময় আইন হাতে তুলে নেই না, আমরা আক্রমণাত্মক হয়ে নেই। কিন্তু এখন যখন আপনার ক্ষমতা আছে, আপনি এখন নাসিরুদ্দিন পাটোয়ারি যখন বক্তব্য দেয়, তখন তার বিরুদ্ধে আইনের আশ্রয় না নিয়ে আমরা দেখতাম যে সে সময় ছাত্রলীগ যেভাবে মাহমুদুর রহমান ইঞ্জিনিয়ার আমার সাংবাদিক মাহমুদুর রহমানের মতো লোকের উপর যেভাবে হামলা করতো, আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ছাত্রদল সেভাবেই ওই নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তার একজন সিনিয়র রাজনীতিবিদ, তার হতে পারে বিরোধী দল, যেটা আমাদের ঠাকুর ভাই বললেন, বিরোধী দল ধরেন, আমি ধরে নিচ্ছি বিরোধী দলীয় একজন হতে পারে, বিরোধী দলীয় বা ভিন্ন মতের, কিন্তু সিনিয়র একজন লোকের সম্পর্কে যখন আমরা মন্তব্য করবো, তখন কি এরকম ভাবে বলবো? এটা আপনারা সমর্থন করেন? আমি সমর্থন করি না। আমি বলছি যে এটা সমর্থনযোগ্য না, কিন্তু এটাকে কেন্দ্র করে যে হামলা, এটাকে যে কেন্দ্র করে যে আইন হাতে তুলে নেওয়া, সেটাকেও আমি সমর্থন করি না। যদি এটা অপছন্দনীয়, যা আক্রমণ করা হচ্ছে, তিনি মানহানির মামলা করতে পারেন, তো আইনের আশ্রয় নিতে পারেন, কিন্তু সেটার জন্য আপনি আইন হাতে তুলে নিয়ে তাকে মারবেন, তার দলের সমর্থকদেরকে মারবেন, কর্মীদেরকে মারবেন, এটা তো এই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, সেই বাংলাদেশে তো এটা কাম্য না। আমরা দেখতাম এর আগে এরকম সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনাকে মিন করে অনেক কথা বলতেন, কিন্তু সেগুলোকে অনেকে এনজয় করতো, হইতো, কিন্তু এটাকে কেন্দ্র করে একদম তার উপর হামলা হয়েছে, তাকে মারা হয়েছে, এরকম তো ইতিহাস আমরা দেখি নাই। জি, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে ফিরে এসে আপনাদের কথা শুনবো। প্রিয় দর্শক, বিজয় সংলাপে আমরা প্রথমবারের মতো বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। বিজ্ঞাপন বিরতির পর বিজয় সংলাপে আরো একবার স্বাগত। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা প্রথমেই আবারও চলে যেতে চাই ঠাকুর ভাই আপনার কাছে। যেই কথাগুলো মাহফুজ বললেন, সেটার উত্তর আপনার কাছে চাইবো, যে আপনারা কথার উত্তর কথায় না দিয়ে, কটূক্তি অথবা সমালোচনার উত্তর সমালোচনা না দিয়ে, আপনার দলের লোকজন অথবা আপনাদের ছাত্র সংগঠন সরাসরি আক্রমণ করছে, আঘাত করছে সমর্থকদেরকে, মাহফুজ ভাই কিভাবে বলবেন ব্যাপারটা? মাহফুজ ভাই একজন উকিলও বটে। জি, উনি আমাদের বয়সে অনেক ছোট হলেও উনি একজন উকিল, বিজ্ঞ আইনজীবীদের সাথে এই শব্দটা আসে, লার্নেড। জি, তো উনি বিজ্ঞ উকিল। আপনি নিশ্চয়ই জানেন যে প্ররোচনা বা প্রভোকেশন ইজ সাচ টাইপ অফ থিং, জি, যে আমাদের শিশির মনির আমার কাছে আছে, শিশির মনির প্রভোকেশনের উপর একটা বক্তৃতা করেছেন। জি, আমি শুনতে পেয়েছেন যে একজন রিক্সাওয়ালা তার স্ত্রীকে খুন করেছিলেন, এবং এই প্রভোকেশনটা যখন আলোচনা করছেন, প্রভোকেশন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। জি, তো এই কারণে আমি আপনাকে বলছি যে আমার নেতা কর্মীকে হয়তো পরিচিত না করলেও আমাদের সমর্থক লেভেলে, ভোটার লেভেলে, এইরকম যারা 1.5-2 লাখ ভোট পেয়েছেন, তাদের সমর্থকদেরকে তো পরিচিত করতেই পারে। জি, তো এই ক্ষেত্রে আমি বলবো যে সমাধানটা বলি, যে আমাদের কাছে তো মানুষ সমাধানও চায়, যে সবাই বক্তৃতা করার সময় এটা খেয়াল করতে হবে যে ওনার সমর্থকদেরকে যেন প্ররোচিত না করে। পরিচিত করলে আপনার আঘাত করবে না, পরিচিত করলে ওই যে রিক্সাওয়ালা তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীকে সে ইয়েতে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, শিল দিয়ে যখন আঘাত করেছে, মারা গেছে, তারপরে সে এটা প্রভোকেশনটা, এই যে প্রভোকেশন, সে বলছে একটা ডিম ভেজে দাও, সে বলছে তোমার মার কাছে কাজ করে সে নিতে পারে, তো মার কাছে এই প্রভোকেশনটা। তো আমি আপনাকে বলি যে আমাদের সমর্থকরা অনেক যে রাজনীতিবিদ না, এইরকম সমর্থকও তো আছে, তো সে বুঝে অন্ধভাবে বিশ্বাস করে আপনাকে। তো এই প্ররোচিত না করাটা তো বেটার আমি মনে করি। সবাই শিষ্টাচারের মধ্যে থেকে আমার সমালোচনা করতে তো আপনার কোনো বাধা নাই। আপনি প্রধানমন্ত্রীকে সমালোচনা করেন, প্রধানমন্ত্রীর কাজকর্মে বহু সমালোচনা আছে না? আমাদের যদি এই 6 মাসে
একশোটা ভালো কাজ আছে, 100টা ভুলও আছে গভর্নমেন্টের। জি আপনি ভুলগুলি বলেন না, সুন্দর করে বলেন, ভালো করে বলেন, ভালো করে বলেন। আমি না, এটাই জানতে চাচ্ছি যে আমি- সমালোচনার না, ভালো না, করে বলার কোনো আমি- কাঠামো আছে আমি কিনা? আমি আমার বয়সের ছোট মাহফুজ ভাই, আমি মাহফুজ ভাই আমার আদবের সাথে আমি ওনাকে বলি, এটা অন্যান্য শতেও বলি, গতকাল একটা শতে ছিলাম। তো আমি এতে কি আমি ছোট হয়ে যাচ্ছে? উনি আমাকে মোশাররফ ঠাকুর ভাই বা মোশাররফ ভাই বলেন, আমরা কি ছোট হয়ে যাই? না। তো এখন বিশ্রী করে বলা, এটা তো ফ্রেমিং দিয়ে করা হয় না। ফ্রেমিং দেওয়া যাবে না যে এই পর্যন্ত বললে সভ্যতা, এই পর্যন্ত বললে অসভ্যতা। তো এটা সবাই নিজে বুঝেন যিনি বলেন, আর বাইরে যার রিয়েকশন হয় তিনিও বুঝেন। তো আমি আপনাকে বলবো যে ইসলামী ছাত্র শিবির সম্বন্ধে, উনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি 1992 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাবিবুর রহমান কবির নামে একজন ছাত্রনেতা শিবিরের হাতে মারা যান, শিবিরের হাতে খুন হয়ে যান। তো এই জন্য আমি আপনাকে বলছি যে শিবির যে সবসময় জামাতে ইসলামের মতো চলে, জামাতে ইসলামের নির্দেশনা মতো চলে তা না কিন্তু। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই জিনিসগুলি যেন না হয়, যে 5ই আগস্ট আমাকে নতুন করে, আমি আপনাকে বলি, আমার 2 দিন আগে আমি বক্তৃতায় আমার যা ছিল, আমি আজকে আমার উপলব্ধিটা ভিন্ন, যে আমার 1400 মানুষ জীবন দিয়ে 5ই আগস্টে নেছে, আমার প্রায় 10,000 লোক পঙ্গু হয়ে এই 5ই আগস্টে নেছে। এরপরে আমরা একসাথে ছিলাম, আমরা একসাথে মজলুম ছিলাম, আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই। আমরা রাজনীতিটা মানুষকে কিভাবে দেব, আমাকে নতুনভাবে ভাবায়, আমাকে বুঝলাম। আমি মনে করি আমাদের নতুন করে ভাবতে হবে যে কিভাবে এটা পরিচালনা হবে। এবং দেশবাসী তো আমাদেরকে, এই যে নেমেছে দেশবাসী আমাদের পেছনে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে, এটা তো দেশবাসী নিশ্চয়ই একটা নতুন প্রত্যাশা নিয়েই তো নেমেছিল। আপনি দেখবেন আজকে যে জাতীয় অনুষ্ঠানে যে একটা বিশৃঙ্খলা হলো, আমি অবশ্যই বলবো যে এই যে ডকুমেন্টারিটা সবার সাথে আলোচনা করে ডকুমেন্টারিটা করা উচিত ছিল। আরও বিশিষ্ট জন যারা আছেন, যে এই সময়টাকে যারা রিয়েলি প্রত্যক্ষ করেছেন, 3রা আগস্ট তো অবশ্যই নাহিদকে, আসিফকে বাদ দিয়ে তো 3রা আগস্ট হতে পারে না। 17 বছরের আন্দোলন, এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে হতে পারে না, বিএনপিকে বাদ দিয়ে হতে পারে না, জামাতকে বাদ দিয়ে হতে পারে না। আমি এটা এগ্রি করি। 5ই আগস্ট এই বিজয় ছাত্রদেরকে বাদ দিয়ে হবে না, তো হতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার আগে বলেছেন যে আমরা একটা মেধাভিত্তিক সমাজ চাই। তারেক রহমান বলেছেন আপনারা বিজয়ী, আপনারা পরাজিতদের উপর কোনো আক্রমণ করবেন না। এই যে আমি বলছি, যে এই যে এসেন্সটা, জামাত ইসলামের আমির বলেছেন আপনারা কাউকে আক্রমণ করবেন না, এই যে এসেন্সটা, আমাদের ন্যাশনাল পলিটিক্সের যে এসেন্সটা 5 তারিখে, আমি 5 তারিখের শিক্ষা, 5 তারিখের উপলব্ধি থেকে এত দূরে সরে যাচ্ছি কেন? আমার বক্তব্যটা হলো, কিন্তু আমাদেরও প্রশ্ন, আপনারা 5 তারিখ থেকে কেন দূরে সরে যাচ্ছে? আমি আপনাকে বলতেছি 5 তারিখ থেকে কেন দূরে সরে যাচ্ছে। আমি 6, 7, 8 তারিখ আমি বলছি যে ইয়াস, আমরা এতদিন যা বলেছি, আমাদের সবার বক্তব্যকে একত্রিত করে একটা জাতীয় সনদ হওয়া উচিত। এবং আমি আপনাকে বলি, অনেকে এরকম বলছে, এটার কারণ কিরকম, যে সহজে পেয়ে গেছে ক্ষমতা বিএনপি, এরকম কোনো ব্যাপার আছে না? যে বিএনপির 4000-এর বেশি লোক মারা গেছে, গুম খুন হয়েছে, তো এত সহজে কি পেয়েছে? আপনি 17 বছর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপোষ না করতে গিয়ে তাকে জীবন দিয়ে দিতে হচ্ছে, আপনি কি এটা কম মেয়ে পেয়েছেন? আপনি তারেক রহমান প্রায় 17 বছর দেশে আসতে পারেন নাই, এটা কি কমে পাওয়া হয়েছে? আপনি আমরাও 12 ফিট বাই 12 ফিট রুমের মধ্যে আমরা 32 জন আমরা রিমান্ড খেটেছি এই ডিবি অফিসে। তো এইখানে আমি আপনাকে বলতেছি, আমরা কি এত সহজে ক্ষমতা পেয়ে গেছি মনে করেন? এত সহজে না। এই যে শিবিরের আমার সাথে ইয়ার গারদে, এই যে কোর্টের গারদে দেখা হয়েছে, এই যে কাশিমপুর থেকে জামাত ইসলামের একটা গ্রুপ আসছে, ম্যাক্সিমাম ছেলেদের পায়ে গুলি। তো আমি তো মনে করি না এত সহজে পেয়েছে। সবাই
খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে 5ই আগস্ট পেয়েছে এবং জি। আমরা বিএনপি ক্ষমতা পাই নাই, বিএনপিকে মানুষ নির্বাচিত করেছে দেশের সেবার জন্য। জি, আমরা এই আমি পয়েন্টে দেশের আসবো। দায়িত্ব দিয়েছে, ঠাকুর ভাই, আরো দুটো প্রশ্ন বিএনপিকে আপনার ক্ষমতা জন্য। দেয় নাই, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আরো দুইটা প্রশ্ন আছে, আবার আসবো। আমরা একটু আসতে চাই মাহফুজ ভাই আপনার কাছে। আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে নারীদের গায়েও প্রকাশ্যে চর থাপ্পড়ের মতো ঘটনা ঘটছে, অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে নারীদেরকে। আগামী যে রাজনীতি, সেই রাজনীতির জন্য হুমকি মনে করেন কিনা? আমি আপনার সাথে মানে অবশ্যই একমত যে এটা নারী পুরুষ যে কেউ হোক অবশ্যই নারীদের আলাদা করে দেখতে হবে। নারীদের সম্মান আল্লাহ দিয়েছেন, আমাদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মায়ের মা জাতি বা তাদের পায়ের নিচে জান্নাত বলেছেন। তো সেটাকে আমরা অবশ্যই আলাদা করে দেখব। আমি বলছি যে ওভারঅল আমাদের রাজনীতিতে মোশাররফ ভাইয়ের সাথে আমি একমত যে আসলে আমরা যে রাজনীতি বা যেই প্রত্যাশা করেছিলাম 5ই আগস্টের আগে, ভাই বলছেন তার, আমরা তো এরকম মানে এক একটা রাত কেটে গেলে ভাবতাম যে আরও এক রাত বেঁচে গেলাম, এক একটা দিন পার হয়ে গেলে ভাবতাম যে আরও একটা দিন আমার হায়াত বাড়লো। আমি যখন বাসা থেকে বের হতাম আমার ওয়াইফ হয়তো চোখের পানি পড়তো যে আবার কি দেখা হবে কিনা, মানে একটা ভয়, একটা শঙ্কার ভিতরে, একটা শঙ্কা যে কখন কোথায় থেকে নিয়ে যাবে, কোথায় গুম হয়ে যাবে, কোথায়। মানে আমরা তো রাজপথে ছিলাম 17 বছর, আমরা তো শুধুমাত্র জুলাই বিপ্লব, জুলাই আন্দোলনে কয়দিন ছিলাম সেটা এরকম না। আমরা নদীতে ঝাঁপ দিয়েছি, আমি শীতলক্ষা নদীতে ঝাঁপ দিয়েছি সোনারগাঁও, এখানে একটা প্রোগ্রাম করতে গিয়ে আমি 7টায় পার হয়েছি। আমার মানে হচ্ছে বাসার যখন ডিবি পুলিশ ঢুকছে আমি পিছন দিয়ে রশি ধরে 4তলা থেকে নেমে গেছি। আমি যখন নেতৃবৃন্দের ফাঁসির পরে আমি যখন গ্রিন রোডে মিছিল করতে গেছি তখন আমার বন্দুক যখন আমার বুকে তাক করে বলছে নাড়াছাড়া করবে না, এখান থেকে মানে করলে গুলি করে দেব, তখন বন্দুক ফেলে দিয়ে সেখান থেকে দৌড় দিয়েছি। তো আমরা তো এরকম লড়াই সংগ্রাম করে সর্বশেষও 5ই আগস্ট সকালে যখন সাঙ্গারপোলে গুলি হচ্ছে, শহীদ মিনারে গুলি হচ্ছে, কোথাও নামতে দিচ্ছে না, তখনও মনে হয়েছে যে সেই বেগম খালেদা যে ঘোষণা দিয়েছিল মার্চ ফর ডেমোক্রেসি, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোক আসলো ঢাকায়, কিন্তু কেউ ঝুঁকে নিল না, নামতে পারলো না, শেখ হাসিনা আবার টিকে গেল। এরকম পরিস্থিতি আমাদের যেন দেখতে না হয় যে জীবন মরে গেলাম, আমি মরে গেলাম, শহীদ হয়ে গেলাম, তারপরে যেন জাতি মুক্তি পায়। আমরা সেদিন সর্বপ্রথম কারফিউ ভেঙে ফিজের পিছন থেকে মিছিল নিয়ে গিয়ে শাহবাগে দাঁড়িয়েছি। এইসব বিষয়গুলো তো দেশের সেই জনগণ জায়গায় জানে। সেই আমার একটা জায়গাতে প্রশ্ন, আমরা যে আপনি বললেন প্রত্যাশা পূরণের ব্যাপার, আমরা সাধারণ জনগণ, আমাদেরও কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। কেন হলো না প্রত্যাশা পূরণ? আমাদের কথাটা সেটাই। ধরেন এই জায়গাতে আমি বিরোধী দল হিসেবে আমার দায়িত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে সরকারি দলের, যারা পাওয়ারে আছেন, যাদেরকে জনগণ ভাই বলছেন আস্থা রেখে ভোট দিয়েছেন। অনেক প্রশ্ন থাকার পর আমরা মেনে নিয়েছি, আমরা সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু সেই জায়গাতে এখন আমি আগে ক্ষমতায় ছিলাম না, আমি মজলুম ছিলাম। এখন আমি যদি সেই জালিমের ভূমিকায় অবতীর্ণ হই, আমার মানে এখন আমি বললাম যে এই যে ঢাকা আলিয়ার একজন প্রিন্সিপালও কিন্তু আমাদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না, আমার কেউ পথচারী কেউ রক্ষা পাচ্ছে না। তাহলে আমি তো আগের সে ছাত্রলীগ বা আগের সে আওয়ামী লীগের ভূমিকা যদি আমি যাই আমার মধ্যে, বা আমার জামাত শিবিরও যদি সেই জায়গায় যায়, তাহলে আসলে এত লোকের জীবন দেওয়ার আসলে প্রতিদানটা কি দিলাম আমরা? এবং জাতি কিন্তু আমাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবে। এবং সে জায়গাতে অবশ্যই যারা সরকারি দলে আছেন, যারা বিরোধী দলে আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের বসা উচিত। এবং রাজনীতিকে এই জায়গা থেকে বের করতে না পারলে সবার কপালে কিন্তু দুঃখ আছে। এবং বিশেষ করে রাষ্ট্রটা আমাদের যে দেশ, স্বাধীন দেশ, এই অনেক দেশে কিন্তু মানে খুব ভয়াবহ পরিস্থিতি এরকম মানে সময় প্রত্যাশা বিপ্লবের পরে যদি সেই প্রত্যাশা বা সেই সময়টাও যদি ট্যাকেল দেওয়া না যায়, তখন কিন্তু গৃহযুদ্ধ বা অনেক ধরনের বড় বড় পরিস্থিতির দেশটা মানে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার ইতিহাস আছে। তো সেই জায়গাতে এখন যারা ক্ষমতা আছেন তারা যদি মনে করেন যে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করে বা হচ্ছে যে ভীতিকর একটা পরিবেশ তৈরি করে নিয়ন্ত্রণ করে ফেলবেন। আজকে দেখেন গ্যাস সংকট হচ্ছে, বিদ্যুৎ সংকট হচ্ছে, আজকে হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে, অশান্তি তৈরি হচ্ছে। এগুলো যদি আপনি দৃষ্টি ফেরানোর জন্য আপনি যদি অন্যদিকে ফেরানোর চেষ্টা করেন, এই পয়েন্টে আপনার কাছে আসবো। ধন্যবাদ আপনাকে মাহফুজ ভাই। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপর আবার ফিরে আসব। প্রিয় দর্শক, বিজয় সংলাপে আবারও বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই।
বিজ্ঞাপন বিরতির পর আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় সংলাপে। আমাদের সাথে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর। ঠাকুর ভাই, আপনার কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা দেখেছি যে গতকালকে প্রধান আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে ডকুমেন্টারি, সেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, এটা ঠিক হয়নি কারণ সেখানে আবু সাইদকে রাখা হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়গুলো ঘটছে, এগুলো আসলে কারা করছে? এই নাহিদ সহ যারা রয়েছেন তাদেরকে বাদ দিয়ে কারা আসলে এই ধরনের কাজগুলো করছে আপনাদের দলের? প্রথম কথা আমি আপনাকে বলি যে এই জায়গাটাতে প্রথম আমি বিশ্বাস করতে চাই ভুল। জি আমি প্রথম এটাকে ভুল হিসাবে বলতে চাই জি যে কোনো আপনার শেখ হাসিনার 100 কোটি টাকা না কত কোটি টাকার যে মুজিব বর্ষের কথা, মুজিব বর্ষ দেখছিলেন? জি মুজিব বর্ষ, জি জি নিশ্চয়ই, ডায়াসের মধ্যে লেখা মুজিব বর্ষ, জি দ্যাট ওয়াজ ভুল। অথবা এরপরে আরেকটা থাকে যে অন্তর্ঘাত, সাবোটাইজ। আমি আপনাকে বলতেছি যে এই যে ডকুমেন্টেশন, এর আগে পিবিআই একটা ডকুমেন্টারি করছে, এদের সবাইকে নিয়েই তো ফারুক ওয়াসিফ করছেন। তো এই কাজটার জন্য অভিজ্ঞ হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশ টেলিভিশন, পিআইডি, পিবিআই, তারপর এই যে ডিএফপি, এদেরকে না দিয়া এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিজেরা করতে গেলেন কেন? কারণ এর আগে অনেকগুলো ডকুমেন্টারি হয়েছে, একটা ডকুমেন্টারি নিয়েও কোনো কথা হয় নাই। যে শ্রাবণ বিদ্রোহ হয়েছে না, কেউ কোনো কথা বলছে? কোনো কথা বলে নাই। তো আমি জানি না কেন করলেন এটা, তারা কেন করবেন? তারা বলবেন যে এদেরকে বলবেন যে আমরা ফান্ড দিচ্ছি, বানায় দেবো। তো যাই হোক, এইটা গেল একটা। এর মধ্যে একেবারে এই যে আওয়ামী লীগের প্রায় 28 BCS থেকে এই যে ছিল নিচের লেভেলে, এই সবগুলি তো আওয়ামী লীগের একবারে ডিএনএ টেস্ট করে করে নেওয়া অফিসার। তো এই জন্য আমি বলছি যে এইটার কারণে হতে পারে। মানে এটা কি আসলে না, না, ভুল না? এটা আমি অন্তর্গত। একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, জি বলেন। জি জি। মানে এটা কি দেখার কারো দায়িত্ব ছিল না? মানে এরকম একটা আমি আপনাকে জাতীয় বলতেছি লেভেলে একটা জাতীয় অনুষ্ঠানে যে প্রচার করবেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো এই কাজটা করার জন্য এক্সপার্ট না তারা। আমি বলছি করলো, কিন্তু না, না, আপনাদের একটু একটা আমি প্রদর্শনী বলছি, দেখার তারা দেখায়নি, দেখার কোনো তথ্য দায়িত্ব ছিল মন্ত্রণালয়। আমি না? আজকেও তথ্যমন্ত্রীর সাথে কথা হচ্ছে, এটা আমাদের ইয়াতে পিআইডি, কি বলে, পিআইডিকে দেখায় নাই, ডিএফপিকে দেখায় নাই, বাংলাদেশ টেলিভিশন কাউকে দেখায় নাই, যারা ইতিপূর্বে অনেকগুলি ডকুমেন্টারি করেছেন শ্রাবণ বিদ্রোহ থেকে আরম্ভ করে। এগুলো না দেখে এরকম একটা না, না, national তারা commission করলেন করলো। যে এই যে এটা ওনারা দেখতে চান না কেন? বা এবং চাননি কেন? এবং আমি আপনি বলছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা করেছেন, এটা তাদের না করে বরঞ্চ এদেরকে দিয়ে করাইলে ঠাকুর ভাই, ভালো একটা হতো। প্রশ্ন উঠেছে আমি যে কথা আপনারা চেষ্টা এটা করি। ভুল নাকি আপনারা ইচ্ছা করে তাদের না, না, credit দিতে চাচ্ছেন? এইটা অন্তর্ঘাত হতে পারে, জি অন্তর্ঘাত হতে পারে। জি তো আমি আপনাকে বলি যে এখন পর্যন্ত বিএনপি তো মন্ত্রণালয় থেকে বা কাউকে বলে নাই যে আমাদের যে কি বলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে, বাসসকে তো বলে নাই যে অন্যান্যদের খবর দিও না, বলে নেই। তারপরে ওইটা হচ্ছে, এটা আমাদের জাতিগত সমস্যা। তো এই জন্য আমি বলি যে সবাই 5ই আগস্টের পর একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে যাই। সেটা হলো, আপনি অলি আহাদের বইটা পড়লে দেখবেন যে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ডেকে বললেন মুসলিম লীগের নেতাদেরকে যে আপনারা এটাকে জাতীয় লীগ করে ফেলেন, ন্যাশনাল লীগ, মুসলিম লীগ আর দরকার নাই, পাকিস্তান তো হয়ে গেছে, এবং অপোজিশন করার ব্যবস্থা করেন। যারা সরকারের সাথে দ্বিমত পোষণ করে এরাই অপোজিশন। মুসলিম লীগ থেকে গিয়ে কারা কারা অপোজিশনের রুল রাখতে চায় জিজ্ঞেস করেন। এটা নবাবজাদা লিয়াকত আলী খান, নবাবজাদা খাজা নাজিমউদ্দিন, এরা পাকিস্তানি নবাবজাদারা এটা মানলেন না, তারা মুসলিম লীগ থাকলেন। এবং মৌলানা আকরাম খাঁ এরা সহ ইস্ট পাকিস্তানের রাজনীতি যারা দেখতেন, তারা ইস্ট পাকিস্তানে কোনো সদস্য বই দিলেন না, মানে নতুন সদস্য হইতে পারবে না। তো সেইটার কারণে এইটা পরিস্থিতি হলো। ভারতে আপনি দেখবেন একই সময়ে কংগ্রেসের বাইরে কোনো অপোজিশন নাই, নেহেরু কিন্তু একটা অপোজিশন তৈরি করতে সক্ষম হলেন। তো এই জন্য আমি আজকে বলছি, আপনি এই 1971-এর পরে শেখ মুজিবের সামনে কোনো অপোজিশন নাই। শেখ মুজিব অপোজিশন শেষ করে দিলেন সব। অপোজিশন কার দিয়ে করতে পারতেন দেখেন। অপোজিশন নেতা হতে পারতেন মৌলানা ভাসানী, অপোজিশন নেতা হতে পারতেন আতাউর রহমান খান। তিনি যখন দুর্নীতি দমন মন্ত্রী, প্রতিমন্ত্রী, তার চিফ মিনিস্টার আতাউর রহমান খান পার্লামেন্ট, তখনও জীবিত আছেন পার্লামেন্টে। এদেরকে আব্দুর রশিদ তর্কবাগিস, শেখ মুজিবের প্রেসিডেন্ট, এদেরকে দিয়ে মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস, ভাগা ভাগা নেতা, এদের সবাইকে নিয়ে উনি অপোজিশনটা দাঁড় করাতে পারতেন, করলেন না। এতে গিয়ে ফলাফল কি দাঁড়ালো? বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হলো না, পাকিস্তানে গণতন্ত্র বিকশিত হলো না। আমি আজকে বলবো, দয়া করে পার্টি ইন পজিশন, পার্টি ইন
অপোজিশন, পার্টি ইন পাওয়ার অ্যান্ড অপোজিশন, দুই দলকেই বলি দয়া করে ডেমোক্রেসির স্বার্থে আপনারা যা যা করা দরকার নিজেরা যে বুঝেন না তা না, আপনাদের বুদ্ধি যথেষ্ট বুদ্ধি আছে, ইতিহাস সম্বন্ধে যথেষ্ট ভালো জানেন আপনারা, এবং ইতিহাসে এই পর্যন্ত লিডার অফ দ্য হাউস যখন বক্তৃতা করেন, বাজেট বক্তৃতা করেন, লিডার অফ দ্য অপোজিশন টেবিল চাপড়ে সমর্থন করেন, এরকম নাই। এটা হয়েছে পার্লামেন্টে। আপনারা বসে রিয়েল অপোজিশনের দায়িত্বটা পালন করেন, রেসপন্সিবল অপোজিশনের দায়িত্ব পালন করেন, রেসপন্সিবল পার্টি ইন পাওয়ারের দায়িত্ব পালন করেন। আর না হলে যে শেখ হাসিনা, একসময় মানুষ যদি বলে যে এই ফ্যাসিস্ট হাসিনাই, খুনি হাসিনাই ভালো ছিল, এটা আমার জন্য হবে সবচেয়ে বড় দুর্ভাগ্যের। জি, শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, খুব শর্টে উত্তর দিবেন। সেটা হচ্ছে ভুতুরে বিদ্যুৎ বিল এবং গ্যাস সংকটে দিশেহারা রাজধানীবাসী সহ সারা দেশবাসী, এই সংকট আর কতদিন থাকবে এবং এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি মনে করি ভুতুরে বিদ্যুৎ বিল যে সব আমলেই ছিল, কিন্তু এই আমলে থাকবে এটা এটা বলা অবশ্যই আমি বলবো না যে আগেও ছিল এখনও আছে। নো, এইটা জনগণের সরকার, অপোজিশনটাও জনগণের অপোজিশন, তারা সবাই মিলে এটা সমাধান করবেন, মানুষ যেন কোনো কষ্ট না পায়। জি, সংকট কতদিন থাকবে আমাদের আর? এটা তো আমি তো আর গণক না, আমি মনে করি যে সবাই মিলে দেশ চালাবেন, দ্রুত এটা সমাধান হওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবার চলে যেতে চাই অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক আপনার কাছে। যে বিষয়টি আপনি বলছিলেন, বিদ্যুৎ বিল এবং গ্যাস সংকটে দিশেহারা রাজধানীবাসী, আপনাদের মন্তব্য জানতে চাই। জি, আমার মন্তব্য হচ্ছে এইটা তো আমাদের এই সরকারের এখন টপ প্রায়োরিটি হওয়া উচিত। জি, এবং এখানে কোনো ধরনের গোজামিলের আশ্রয় না নিয়ে বা হচ্ছে কোনো ধরনের মানে মানুষকে বোকা মনে করে আমি একটা ব্যাখ্যা দিয়ে দিলাম, কেউ এটার বিরুদ্ধে মানে এই বিদ্যুৎ বিল নিয়ে কথা বলতে পারবে না, করে সমালোচনা করতে পারবে না, তাহলে মামলা হবে, এই যে এরকম ভয় ভীতি দিয়ে যদি আমি পরিবেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, এটা বুমেরাং হবে। কারণ হচ্ছে আওয়ামী লীগ তো 17 বছর এবার চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষ যে কেউ কথা বলতেন না, আপনার মিডিয়াতে ঠিকমতো প্রচার করতে পারতেন না, বা মিডিয়া তাদের কথাগুলি প্রচার করতেন, বিরোধী দলের কোনো আমাদের এখানে আসার কোনো সুযোগ ছিল না। কিন্তু মানুষ তো এক সিটে তাদের শুনেছে, শোনার পরে কী হয়েছে, মানুষ এটা রিসিভ করে নেয়। অতএব এখানে সরকারের উচিত হচ্ছে যে প্রকৃত সমস্যা নির্ণয় করে সেখানে সমাধানের জন্য ইনিশিয়েটিভ নেওয়া। এখানে সমালোচনা করলে কি সমাধান হয়ে যাবে? সমালোচনা করলে সমাধান হবে না, সেখানে শুধু আপনার সমালোচনা বন্ধ করলে সমাধান হবে না। জি, আপনার যে কারণে বিদ্যুৎ আমার উৎপাদন কম হচ্ছে, তাহলে বিদ্যুৎ উৎপাদনটা বাড়াইতে হবে, বাড়ানোর জন্য আপনার সেখানে বিনিয়োগ লাগবে। বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী কি কোনো সমাধান দেখাতে পেরেছে, যেটা সমাধান এভাবে করব? হ্যাঁ, জামাত ইসলামী বিরোধী দল হিসেবে এই জায়গায় সমাধানের কয়েকটা প্রক্রিয়া অবশ্যই, স্পেসিফিক বিদ্যুৎ বিল নিয়ে কথা, বিদ্যুতের সমাধান বা ইয়া নিয়ে হয়তো বলে নাই, কিন্তু হচ্ছে যে অনেকগুলো সংকটে জামাত ইসলামী সেই সমাধানের পথ দেখিয়েছে, প্রস্তাবনা দিয়েছে, এবং হচ্ছে যে সেটার আলোকে সমাধানও হয়েছে। এবং এখন আমার কথা হচ্ছে যে সরকার তো আপনাকে বিরোধী দলের কাজ করার পরিবেশ দিতে হবে। এখন আমরা আগে যে সরকারের যে ভাবমূর্তি দেখেছি বা মানে অবয়ব দেখেছি, এখন সরকার এই গত 2-3 দিনের মধ্যে যেভাবে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, এবং সরকার সরাসরি করেছে, সরকারের মদদে হচ্ছে। আচ্ছা, সরকারের দল যদি আজকে যদি প্রধানমন্ত্রী যদি ফোন দিয়ে বলেন যে হচ্ছে ছাত্র দল তোমরা থামো, ফুল স্টপ, এখান থেকে সামনে যেও না, কিন্তু সেটা না দেখে আমরা দেখতেছি মানে বরঞ্চ অন্যান্য দলও সেখানে যায় শরিক হচ্ছে, কারণ নির্দেশনায় তো যাচ্ছে। তাহলে সেখানে তো কোনো ভূমিকা আমরা সরকার পক্ষ থেকে দেখি না, অথবা সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা দেখতেছি যে সেখানে কি মানে যেই ভূমিকা তাদের হওয়া উচিত, যে এরকম একটা বিবাদ অথবা একটা সংকট মারামারি বন্ধ করার জন্য, সেখানে তারা দেখি দর্শকের ভূমিকা পালন করতেছে আগের মতো, বরঞ্চ সেখানে সহযোগিতার ভূমিকা পালন করতেছে। সব দোষ হচ্ছে ছাত্র দলের, কিন্তু শিবিরের দোষ। আমি বলছি যে শিবিরের দোষ থাকলে আপনি বলবেন বা মোশাররফ ভাই বলবে, জেনে বলবেন কোন জায়গায় শিবিরের দোষ, সেটা আপনার ধরে দিবেন যে এই কারণে শিবিরকে মারা হয়েছে বা এটা মারাটা ঠিক আছে, যৌক্তিক, তাহলে আপনি সেটা আমরা বলবো যে সেটা সংশোধন করে নেন। কিন্তু হচ্ছে যে আপনি শিবিরের যেই ক্রিয়েটিভ রাজনীতি, আপনার সৃজনশীল রাজনীতিকে আপনি যদি মোকাবেলা করতে না পারেন, ছাত্ররা যদি শিবিরকে সমর্থন দেয়, সেটাকে যদি আপনি মানে হচ্ছে যে ফেসি শক্তি দিয়ে মোকাবেলা করতে যান, তাহলে কিন্তু আপনাকেও ছাত্রলীগের মতো বা আওয়ামী লীগের মতো প্রতিদ্বন্দ্বী বহন করতে হবে। এবং আমি মনে করি যে মোশাররফ ভাই বললেন না 1975 সালে আওয়ামী লীগ যে কাজটা করেছে, আওয়ামী লীগ মানে পত্রিকা আপনি দেখেন, বাকশাল যেটা
বাকশাল দলগুলো নিষিদ্ধ করেছে। দলগুলো নিষিদ্ধ করার পরে রাষ্ট্রপতির মেয়াদ মানে হচ্ছে যে আজীবন, মানে আনলিমিটেড, এবং রাষ্ট্রপতি চাইলে সংসদকে অকার্যকর করে দিবেন। মানে হচ্ছে যে সংসদে একটা বিল পাস হলো, রাষ্ট্রপতি সেটাকে অনুমোদন দিলেন, যদি না দেন তাহলে সে আর বিল থাকতে পারবে না। তার মানে হচ্ছে সেই বিলটা পাস হবে না। তার মানে সংসদ আর কি নাই, কার্যকর নাই। আবার সেখানে সুপ্রিম কোর্টে নিয়ে আসলেন নিজের অধীনে, বিচারপতি নিয়োগ দিবেন, বাতিল করে দেবেন রাষ্ট্রপতি, সব কিছু নিজের অধীনে। এরপরে কেউ যদি মানবাধিকার লঙ্ঘন হয় সেটার জন্য সে যে সুপ্রিম কোর্টে যা করবে, রিট করবে, সেটাও কেড়ে নিলেন। নেওয়ার পরে এটা যদি সমালোচনা করে মত প্রকাশের স্বাধীনতা বা সেটাও কেড়ে নিলেন। আমি বললাম এইভাবে যে তিনি বাকশালটা প্রতিষ্ঠা করলেন সবকিছু, কিন্তু মানুষকে কি ঠেকায় রাখতে পারছেন? পরিণতি তো ভয়াবহ হয়েছে। আমরা মনে করি এখনো সরকারের উচিত হচ্ছে, এই যে আজকে গ্যাস সংকট, আজকে বিদ্যুৎ সংকট, আজকে হচ্ছে যে দ্রব্যমূল্য আবার হুট করে বেড়ে যাচ্ছে, আজকে বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে, আজকে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে আজকে চলতেছে, ঘি খাওয়ার চেষ্টা করতেছে। আমরা ক্ষমতায় আসলে আমরা এগুলোকে টপ প্রায়োরিটি দিয়ে এগুলো সমাধান করার জন্য আমরা ইনিশিয়েটিভ নিতাম, কিন্তু সরকার সেগুলো ইনিশিয়েটিভ না নিয়ে সেগুলোর দিকে মানে সেখানে প্রপার হ্যান্ডলিং বা সেখানকার পারফরমেন্সটা ভালো করতে পারতেছেন না। এই জন্য এখন তিনি মনে করতেছেন যে না, কেউ যেন রাস্তায় নামতে না পারে, কেউ যেন হচ্ছে যে এটাকে নিয়ে আন্দোলন করতে না পারে, কথা বলতে না পারে, সেটাকে দমন করে শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন, যেটা আওয়ামী লীগ করেছে। এখন এই 6 মাসের মাথায় যদি সরকার যদি এই পর্যায়ে যায়, আমরা বলছিলাম যে শেখ হাসিনার পরিবর্তে তারেক রহমান আসছে, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আসছে, কিন্তু ফ্যাসিবাদের যে উপাদান সবগুলো যদি থেকে যায়, তাহলে 5ই আগস্ট আসলে জনগণ কি পেল? তাহলে এই জায়গাতে যে সংস্কার হওয়ার কথা সেগুলো তারা কেন করতেছেন না? আমরা তখনই বলছিলাম যে তাদের ফ্যাসিস্ট হয়ে ওঠার যে প্রবণতা বা আকাঙ্ক্ষা সেটা আমরা লক্ষ্য করতেছি, কিন্তু গত 2-3 দিনের এই ঘটনা প্রবাহ প্রমাণ করে যে তারা ধীরে ধীরে সেদিকে যাচ্ছে। আর সেদিকে যদি যায়, সেটা বিএনপির জন্য যেমন বুমেরাং হবে, দেশ এবং জাতির জন্য সেটা বুমেরাং হবে। এটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। সরকারকে এখনও সময় আছে, সরকার সে জায়গায় এসে অবশ্যই বিরোধী দলের সাথে আলোচনা করে এবং হচ্ছে এই বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শান্তিপূর্ণ যে সহ অবস্থান এবং হচ্ছে যে নিরাপদ ক্যাম্পাস, সেখানে যে মেধার যে প্রতিযোগিতা, সেখানকার আজকে আধুনিক বিশ্বে টিকে থাকার যে প্রতিযোগিতা, সে জায়গায় যাওয়া উচিত। না হলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতাম এর আগে, আমাদের ভালো লেগেছিল, একজন আলোচকই এটা বলছিলেন যে অন্যান্য জায়গায় মানে মঙ্গল গ্রহে যাওয়ার যান আবিষ্কার হয়, আমাদের এখানে সিঙ্গারা সমোসা কত সস্তায় পাওয়া যায়, অথবা হচ্ছে ওই যে যখন হয়েছে আমাদের করোনা হয়েছে, তখন স্যানিটাইজার আবিষ্কার করে আমরা অনেক বাবা পাওয়ার চেষ্টা করতেছি। তো এই যদি হয় আধুনিক বিশ্বে এসে আমাদের শিক্ষার মান, আর আমরা যদি সেখানে এখন আবারও সেই আগের মতো সেই ছাত্র রাজনীতি ফিরে নিয়ে আসি, তাহলে আমাদের আসলে সামনে সম্ভাবনা যে হোক। আপনাদের দল থেকে বলা হয়েছে এরকম যে আবারও জুলাই আন্দোলন হতে পারে, ছাত্ররা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবেন। বিএনপি যদি ফ্যাসিবাদী হয়ে ওঠে তাহলে বিএনপির বিরুদ্ধে হবে। যে ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, জনকণ্ঠরোধ করতে চাইবে, গণতন্ত্রকে হত্যা করতে চাইবে, তাদের বিরুদ্ধে হবে। সেটা এখন বিএনপি ক্ষমতায় আছে। এখন বিএনপি যদি সেরকম হয়, আমরা তো জামাত ইসলামের পক্ষ থেকে প্রথম স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনারা যদি ভালো কাজ করেন আমরা আপনাকে সহযোগিতা করব। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করি না। আপনি জানেন যে জামাত ইসলামের অনেক প্রেশার আছে। অনেকে জামাত ইসলামীকে ভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেন, যে জামাত হরতাল দেয় না কেন, অবরোধ করে না কেন, জামাত ইসলামী কেন সংসদ বয়কট করে না। জামাত ইসলামী বলছে যে আমরা ওই মাত্রার বিরোধী দল হইতে চাই না। আমরা চাই সরকারের পলিসি নিয়ে আমরা সমালোচনা করব, আমরা সেখানে বিকল্প পলিসি দিব, আমরা সরকার ভুল করলে সেটা ধরে দিব, ভালো কাজ করলে সেটা আমরা স্বীকৃতি দিব। এটাই একটা প্রকৃত বিরোধী দল হওয়া উচিত। জামাত ইসলামী সেই জন্য সরকারকে সুযোগ দিয়েছে, সময় দিচ্ছে। কিন্তু সরকার যদি সেই পথে না হেঁটে, যদি সেই সুযোগ গ্রহণ না করে, এটাকে দুর্বলতা মনে করে, তাহলে জামাত ইসলামী বাধ্য হয়ে কীভাবে আন্দোলন করতে, জামাত ইসলামের অতীত ইতিহাস আছে, জামাত ইসলাম এটা জানে কীভাবে সরকারকে মানে বাধ্য করতে হয়, সেটা জামাত ইসলাম সেই জায়গায় যাবে। আচ্ছা, 2টা প্রশ্ন। যেটি বললাম যে এই যে আপনার বিদ্যুৎ বিল এবং গ্যাস সংকট নিয়ে জামাতের কি কোনো গবেষণা আছে, বা তাদেরকে কোনো সমাধানের রাস্তা কি তারা দেখাতে পারবে, বা এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? না, আমি মনে করি অবশ্যই জামাত ইসলামের প্রত্যেকটা, আপনি জানেন যে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় নিয়ে ছায়া সরকার আমাদের মানে ওপেন ডিক্লেয়ার করা হয় নাই, কিন্তু গঠন করা হয়েছে এবং সেটা নিয়ে কাজ করছে। এবং সেখানে প্রত্যেকটা মিনিস্ট্রির অধীনে যেমন রাজনীতিবিদরা আছেন, পাশাপাশি এক্সপার্ট টিম আছে এবং এক্সপার্ট টিমরা কাজ করছেন, এবং সেটা অবশ্যই সময় মতো আপনারা জানতে পারবেন এবং সেখানে ব্যাখ্যা দেওয়া
বিকল্প প্রস্তাব দেওয়া হবে আমরা আশা করি। জি, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এবং আমাদের ঠাকুর ভাই দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন। আশা করি আপনাদের এই আলোচনা থেকে রাজনৈতিক শিষ্টাচার বিষয়ে আমাদের তরুণ প্রজন্ম নতুন করে অনেক কিছু শিখতে পারবে। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশে রাজনৈতিক শিষ্টাচার চাই। আমরা চাই সমালোচনা করলেও যেটি সমালোচনা করছি সেটি যেন সম্মানের সঙ্গে করতে পারি এবং ভালো শব্দ প্রয়োগ করে আমরা যেন সমালোচনা করতে পারি একটি দল অন্য দলের, এমন প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয় টিভির সঙ্গে থাকবেন।